দেখো নেক্সট আমাদের পড়তে হবে কেমিক্যাল অ্যারিথমেটিক বা রাসায়নিক গণনা। ওকে, বেসিক কনসেপ্টের মধ্যে একটা পার্ট। তো এটা পুরো ম্যাথমেটিক্যাল পার্ট, আমরা ক্লাস 10-এ একটু পড়েছি, তো এখন কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। আচ্ছা, কেমিক্যাল ক্যালকুলেশনের তিনটে পার্ট। ওকে, আমরা তিনটে পার্টে কেমিক্যাল ক্যালকুলেশন বা রাসায়নিক গণনাকে ডিভাইড করে আমরা ক্যালকুলেশনস করব। ওকে, ফার্স্টে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ কম্পোজিশন বা শতকরা সংযুতি। সেকেন্ড আমাদের পড়তে হবে এমফেরিক্যাল অ্যান্ড মলিকুলার ফর্মুলা, মানে স্থূল সংকেত ও আণবিক সংকেত। আর থার্ড যেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে কেমিক্যাল ইকুয়েশন ক্যালকুলেশনস, রাসায়নিক সমীকরণ থেকে গণনা। ওকে, আমাদের মানে কেমিক্যাল অ্যারিথমেটিক বা রাসায়নিক গণনার মধ্যে তিনটে পার্ট আমাদের আলাদা আলাদা করে আমরা পড়বো। ওকে, তো ফার্স্ট পার্ট যেটা আমাদের পড়তে হবে কেমিক্যাল পার্সেন্টেজ কম্পোজিশন বা শতকরা সংযুতি। ওকে, সেকেন্ড আমরা পড়বো এমফেরিক্যাল অ্যান্ড মলিকুলার ফর্মুলা, স্থূল সংকেত ও আণবিক সংকেত কীভাবে নির্ণয় করা হয় সেটা ক্যালকুলেশন করব। আর থার্ড আমাদের রাসায়নিক সমীকরণ থেকে ক্যালকুলেশন করতে হবে। ওকে, পুরো ম্যাথমেটিক্যাল পার্ট বোঝো, যে অঙ্ক ভালো বোঝো তার খুব সুবিধা হবে বুঝতে, না বুঝলেও অসুবিধা নেই, বুঝিয়ে দেবো ভালো করে। দেখো, তো ফার্স্টে হেডিং দাও পার্সেন্টেজ কম্পোজিশন বা শতকরা সংযুতি। ওকে, পজ করে টুকে নাও, দিয়ে হেডিং দাও পার্সেন্টেজ কম্পোজিশন। ফার্স্ট দেখো আমাদের পড়তে হবে পার্সেন্টেজ কম্পোজিশন বা শতকরা সংযুতি। ওকে, পার্সেন্টেজ কম্পোজিশন কাকে বলে আগে বোঝো। বলছে দ্য পার্সেন্টেজ কম্পোজিশন অফ এ কম্পাউন্ড মিন্স দ্য পার্টস বাই মিন্স অফ ইচ অফ দ্য constituent elements in every 100 parts by mass of that compound. ওকে, মানে বোঝো, মনে করো কোনো একটা মলিকুলস বলে দিয়েছে, মনে করো তোমাকে এক্সাম্পল দিচ্ছি, দেখো মনে করো K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট। ওকে, তোমাকে এখান থেকে বের করতে হবে এই পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে পটাশিয়ামের পার্সেন্টেজ কতটা আছে। ওকে, তোমাকে যদি বলা হয় ক্রোমিয়ামের পার্সেন্টেজ কতটা আছে, অথবা তোমাকে বললো অক্সিজেনের পার্সেন্টেজ কতটা আছে। ওকে, এই টোটাল মলিকুলসের মধ্যে হান্ড্রেডের মধ্যে কত পার্সেন্ট পটাশিয়াম আছে, কত পার্সেন্ট ক্রোমিয়াম আছে, কত পার্সেন্ট অক্সিজেন আছে, এটা যে যে ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করা হবে তাকে বলা হবে পার্সেন্টেজ কম্পোজিশন বা শতকরা সংযুতি। ওকে, একটা অঙ্ক করালে একদম ক্লিয়ার হয়ে যাবে, জাস্ট থিওরিটা একটু বুঝে নাও যে বক্তব্যটা কি, যে পার্সেন্টেজ কম্পোজিশন বা শতকরা সংযুতি মানে কি। মানে কি যে কোনো মলিকুলস বলতে পারে। ওকে, তোমাকে চিনি বলতে পারে, সুক্রোজ C12H22O11। ওকে, তোমাকে বলে সুক্রোজ মলিকুলসের মধ্যে কার্বনের পার্সেন্টেজ কতটা আছে, হাইড্রোজেনের পার্সেন্টেজ কতটা আছে, অথবা অক্সিজেনের পার্সেন্টেজ কতটা আছে, তাই না? মনে করো টোটালটা 100%, আমি ধরে নিচ্ছি যে টোটাল 100%, পটাশিয়াম ডাইক্রোমেট মনে করো টোটালটা 100%, তার মধ্যে পটাশিয়ামের তো একটা অবদান আছে, তো পটাশিয়াম কত পার্সেন্ট রয়েছে, ক্রোমিয়ামেরও অবদান রয়েছে, দেখো Cr2, তো ক্রোমিয়াম আছে, অক্সিজেন রয়েছে, তাহলে এই মলিকুলসটা কি দিয়ে তৈরি হয়েছে বলো, পটাশিয়াম, ক্রোমিয়াম অ্যান্ড অক্সিজেন দিয়ে। তারপরে এর মধ্যে পটাশিয়ামের কম্পোজিশন কতটা, পার্সেন্টেজ কতটা আছে, ওকে, ক্রোমিয়ামের পার্সেন্টেজ কতটা আছে, অক্সিজেনের পার্সেন্টেজ কতটা আছে, অথবা শুক্রোজের মধ্যে কার্বনের পার্সেন্টেজ কতটা আছে, হাইড্রোজেনের পার্সেন্টেজ কতটা আছে, অক্সিজেনের পার্সেন্টেজ কতটা আছে, এটাকে বলা হয় পার্সেন্টেজ কম্পোজিশন বা শতকরা সংযুতি। তার মানে 100 ভাগের মধ্যে টোটালটা 100, তাহলে 100-এর মধ্যে এই প্রত্যেকটা এলিমেন্টের এক একটা কতটা করে আছে, কত পার্সেন্ট করে রয়েছে, সেটাকে আমরা বলবো পার্সেন্টেজ কম্পোজিশন। ওকে, তো কি বলেছে দেখো, দ্য পার্সেন্টেজ কম্পোজিশন অফ এ কম্পাউন্ড মিন্স দ্য পার্টস বাই মাস, ওয়েটাই ক্যালকুলেট করতে হবে, বাই মাস অফ ইচ অফ কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস in every 100 parts by mass of that compound. ওকে, এই কম্পাউন্ডটাকে আমি 100 ধরে নিচ্ছি, এর মধ্যে পটাশিয়াম কত পার্সেন্ট রয়েছে, ক্রোমিয়াম কত পার্সেন্ট আছে, অক্সিজেন কত পার্সেন্ট আছে, সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তো ফর্মুলা কি হবে দেখো, এটা ডাইরেক্ট ফর্মুলা, পার্সেন্টেজ কম্পোজিশন ইকস টু কি বলতে পারি আমরা বলো, তাহলে যার পার্সেন্টেজ বার করতে, ভালো করে বোঝো, তোমাকে বলে দিল পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে থেকে পটাশিয়ামের পার্সেন্টেজ বার করতে হবে, তাহলে যার পার্সেন্টেজ বার করতে হবে তার ওয়েট বাই টোটাল মলিকুলসের ওয়েট। ওকে, যার বের করতে হবে তার ওয়েট বাই টোটাল ওয়েট। ক্লিয়ার হয়েছে? তাহলে আমাকে মনে করো তোমাকে বলে দিল পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে পটাশিয়ামকে ক্যালকুলেট করতে হবে,
ওকে, তো কি করবো বলো, পটাশিয়ামকে যদি আমাদের ক্যালকুলেট করতে হয় তাহলে আমাদের তাহলে যার বের করতে হবে তার মাস বাই টোটাল মাস। তো ফর্মুলা কি আসবে দেখো, পার্সেন্টেজ কম্পোজিশন ইকুয়ালস টু মাস অফ দ্য এলিমেন্ট অর র্যাডিক্যালও থাকতে পারে, অর র্যাডিক্যাল ইন 1 গ্রাম মোল অফ দ্যাট কম্পাউন্ড। এর 1 মোলের মধ্যে মানে একটা মলিকিউলসের মধ্যে ওর কতটা পার্ট রয়েছে, বাই এই টোটাল ওয়েট। টোটাল ওয়েটকে কি বলা হয় বলো, গ্রাম মলিকুলার মাস অফ দ্য কম্পাউন্ড ইনটু 100, যেহেতু পার্সেন্টেজ করতে হবে আমাদের। ওকে, তো কাকে বলা হয় বোঝো, বলছে কোনো যৌগের প্রতি 100 ভাগ ওজনে যৌগ মধ্যস্থ কোনো মৌল বা মূলকের যত ভাগ ওজন উপস্থিত থাকে সেই সংখ্যাকে ওই মৌল বা মূলকের শতকরা সংযুতি বলে। ওকে, শতকরা সংযুতি মানে কি, বলছে 1 গ্রাম অণু যৌগে মৌল বা মূলকটির ওজন বাই যৌগের গ্রাম আণবিক ওজন ইন্টু 100 করলে আমরা কি পেয়ে যাবো বলো, পার্সেন্টেজ কম্পোজিশন আমরা পেয়ে যাবো। ওকে, একটা অঙ্ক দেখো কিভাবে করতে, এটা মেনলি ম্যাথের ফর্মুলা দিয়ে ইউজ করতে হবে। দেখো বুঝে যাবে যে কিভাবে পার্সেন্টেজ কম্পোজিশন ক্যালকুলেট করতে হবে আমাদের। ওকে, একটা প্রবলেমস দেখো, এই ফর্মুলা বোঝা যাবে। ওকে, তাহলে পার্সেন্টেজ কম্পোজিশন বলতে আমরা কি বুঝবো, এক কথায় আমরা কি বলবো, যে 100 ভাগের মধ্যে কত ভাগ আছে। মনে করো এই যেটা বললাম আমরা, পটাশিয়াম ডাইক্রোমেট যদি হয় তো পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে পটাশিয়ামের পার্সেন্টেজ কতটা আছে, তাকে বলবো আমরা পটাশিয়ামের পার্সেন্টেজ কম্পোজিশন। যদি ক্রোমিয়ামের পার্সেন্টেজ বলি তো তাহলে ক্রোমিয়ামের পার্সেন্টেজ কম্পোজিশন কি হবে বলো, তাহলে ক্রোমিয়ামের ওয়েট বাই টোটাল ওয়েট। একদম সিম্পল, এটা আমরা এক্সামে ডেফিনেশন আসলে লিখবো, জানো বুঝবো কিভাবে, যে তোমাকে যদি বলা হয় যে পটাশিয়ামের K2Cr2O7 এর মধ্যে পটাশিয়ামের পার্সেন্টেজ কম্পোজিশন ক্যালকুলেট করো, তো কি করবো আমরা, টোটাল মলিকুলার ওয়েট বার করবো আমরা। টোটাল মলিকুলার ওয়েট বার করার পর কি করবো বলো, পটাশিয়ামের ওয়েট বার করবো। ওকে, তাহলে পটাশিয়ামের ওয়েট বাই টোটাল ওয়েট ইন্টু 100, দ্যাট ইজ পটাশিয়ামের পার্সেন্টেজ কম্পোজিশন। তোমাকে যদি ক্রোমিয়ামের বের করো তাহলে ক্রোমিয়ামের ওয়েট বাই টোটাল ওয়েট ইন্টু 100, যা আসবে সেটা ক্রোমিয়ামের পার্সেন্টেজ কম্পোজিশন। যদি অক্সিজেন বলে তাহলে অক্সিজেনের ওয়েট, এই যৌগের মধ্যে অক্সিজেনের ওয়েট বাই মলিকুলার ওয়েট ইন্টু 100 করে দেবো আমরা, তাহলে আমরা কি পেয়ে যাবো বলো, অক্সিজেনের পার্সেন্টেজ কম্পোজিশন আমরা পেয়ে যাবো। ফ্যাক্ট ক্লিয়ার আছে? দেখো একটা অঙ্ক দেখো, ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা কি হচ্ছে। পজ করে টুকে নেবে। অঙ্ক দেখো, বলছে ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ বাই ওয়েট অফ পটাশিয়াম ইন পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেট যৌগে পটাশিয়ামের শতকরা সংযুতি নির্ণয় করে, এরকম টাইপের প্রবলেমস দেবে। তো কিভাবে ক্যালকুলেট করবো দেখো, ফার্স্টে পটাশিয়াম ডাইক্রোমেটের মলিকুলার মাস বের করে নাও। ওকে, তো দেখো মলিকুলার মাস কি হবে, তো পটাশিয়াম ডাইক্রোমেটের স্ট্রাকচার আগে জানতে হবে। পটাশিয়াম ডাইক্রোমেট, যেটা স্ট্রাকচার K2Cr2O7। ওকে, পটাশিয়াম ডাইক্রোমেট মানে হচ্ছে K2Cr2O7। তাহলে ফার্স্টে আগে পটাশিয়াম ডাইক্রোমেটের মলিকুলার ওয়েট বের করে নাও। ওকে, তো মলিকুলার মাস কি হবে দেখো, মলিকুলার মাস, তাহলে কে কটা আছে বলে দুটো, তাহলে কিভাবে বের করতে হয় মলিকুলার ওয়েট বা মলিকুলার মাস দেখো, তাহলে পটাশিয়াম দুটো আছে, তাহলে 2 ইন্টু পটাশিয়ামের কত অ্যাটমিক ওয়েট 39 প্লাস 2 ইন্টু ক্রোমিয়ামের কত হবে, এগুলো মুখস্থ রাখতে হবে, ক্রোমিয়ামের 52 প্লাস অক্সিজেন কটা আছে বলো 7, তাহলে 7 ইন্টু 16। ওকে, যদি সব কটাকে অ্যাড করা হয় তো আমাদের আসবে 294 গ্রাম, 294 গ্রাম। ওকে, তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে পটাশিয়াম ডাইক্রোমেটের মলিকুলার ওয়েট কত পেয়েছি বলো আমরা, 294 গ্রাম, মলিকুলার মাস বা আণবিক গুরুত্ব, আণবিক ওজন। ওকে, এবার দেখো ক্যালকুলেট আমাদের কি করতে হবে, বলে যে পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে পটাশিয়ামের পার্সেন্টেজ কম্পোজিশন ক্যালকুলেট করতে হবে। তো দেখো তোমরা এটাকে এইভাবে লিখে নেবো আমরা, যে K2Cr2O7 এর মধ্যে পটাশিয়াম কতটা আছে বলো, কতগুলো পটাশিয়াম আছে বলো, দেখো দুটো পটাশিয়াম না, 2K না, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভুল করে কিন্তু, একটা পটাশিয়াম নয় কিন্তু, এখানে দুটো পটাশিয়াম আছে। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট যৌগে যখনই তোমাকে পটাশিয়ামের পার্সেন্টেজ কম্পোজিশন বের করতে হবে, তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটে পটাশিয়াম কটা আছে, 2K।
ওকে, দ্যাট ইজ কত হবে বলো? তাহলে 2 ইন্টু পটাশিয়াম কত হয় 39, ওকে, ইকুয়ালস টু কত হবে বলো 78 গ্রাম। ওকে, তো পটাশিয়াম টোটালের ওয়েট কত পটাশিয়াম ডাইক্রোমেটের 294 গ্রাম। তাহলে 294 গ্রামের মধ্যে কত গ্রাম পটাশিয়াম রয়েছে 78 গ্রাম। এখানে কিন্তু 39 ধরলেই ভুল হয়ে যাবে অঙ্ক। ওকে, তাহলে যে যৌগের মধ্যে পার্সেন্টেজ কম্পোজিশন ক্যালকুলেট করতে বলবে বা শতকরা সংযুতি বের করতে বলবে, সেই যৌগের মধ্যে যাকে বার করতে বলবে তার কটা আছে দেখতে হবে তোমাকে। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে পটাশিয়াম কটা আছে বলো দুটো, তাহলে 2K। ওকে, তাহলে 294 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে কত গ্রাম পটাশিয়াম রয়েছে 78 গ্রাম। ওকে, তাহলে দেখো ক্যালকুলেট করো। তবে এভাবে নর্মালিও করতে পারো তোমরা, ফর্মুলাতে ডাইরেক্ট বসেও করতে পারো। আমরা লিখতে পারি এখান থেকে therefore 294 গ্রাম of K2Cr2O7 contains কত গ্রাম পটাশিয়াম বলো 78 গ্রাম পটাশিয়াম, 78 গ্রাম কে। ওকে, তাহলে 1 গ্রামের মধ্যে কতটা আছে 1 গ্রাম অফ পটাশিয়াম ডাইক্রোমেট কন্টেন্স কত বলো 78 বাই 294 গ্রাম পটাশিয়াম। আর আমাদের বের করতে হবে কত, পার্সেন্টেজ কম্পোজিশন মানে কি 100 এ ক্যালকুলেট করতে হবে। তাহলে 100 গ্রাম অফ K2Cr2O7 কন্টেন্স কত হবে বলো 78 বাই 294 ইন্টু 100 গ্রাম পটাশিয়াম। দ্যাট ইজ ক্যালকুলেট করলে কত আসবে বলো, এটাকে ক্যালকুলেট করলে আসবে 100, ক্যালকুলেট করলে আসবে 26.53% অফ পটাশিয়াম। ওকে, তাহলে কি এটা হচ্ছে নর্মালি ক্যালকুলেশন করা, ফর্মুলায় আমরা করব। ওকে, তো এটাকে তোমরা বেঙ্গলিতে কিভাবে লিখবে, যে এদিকে করছি 294 গ্রাম তাহলে 294 গ্রাম K2Cr2O7 এ পটাশিয়ামের পরিমাণ, পটাশিয়ামের পরিমাণ পরিমাণ কত আছে বলো ইকুয়ালস টু 78 গ্রাম। ওকে, তাহলে 1 গ্রাম K2Cr2 এতে পটাশিয়ামের পরিমাণ কত হবে বলো 78 বাই 294 গ্রাম। আর 100 গ্রামে কত হবে, তাহলে 78 বাই 294 ইন্টু 100 ক্যালকুলেট করলে কত হবে বলো 26.53% অফ এত পার্সেন্ট পটাশিয়াম। বোঝা গেছে, এটা নর্মাল মেথডে করলে। অল্টারনেটিভ মেথড কিভাবে হলো, অল্টারনেটিভ মেথডে কিভাবে করবো দেখো, ডাইরেক্ট করতে হবে তোমাকে। ওকে, ডাইরেক্ট আমরা কিভাবে করবো বলো, ডাইরেক্ট মানে ফর্মুলায় বসিয়ে দাও ডাইরেক্ট, তো আনসার চলে আসবে দেখো। তো আমরা বলতে পারি যে পার্সেন্ট কম্পোজিশনের ফর্মুলা কি বলো, therefore পার্সেন্ট কম্পোজিশন অফ পটাশিয়াম কে ইকুয়ালস টু ফর্মুলা কি বলো, তাহলে যার বের করতে হবে তার ওজন বাই টোটাল মলিকুলার ওয়েট। তাহলে বের করবো না পটাশিয়াম, তো পটাশিয়ামের এখান থেকে পেয়ে যাবো পটাশিয়াম কত গ্রাম লাগবে বলো, পটাশিয়াম কত গ্রাম আছে 78 গ্রাম বাই টোটাল কোন যৌগের মধ্যে আছে পটাশিয়াম ডাইক্রোমেট, তার মধ্যে কত আছে ওয়েট বলো 294 গ্রাম। তাহলে 294 ইন্টু 100, এটা আমাদের ফর্মুলা দেখো আমরা আগেই লিখেছি। তাহলে পার্সেন্টেজ বের করার ফর্মুলা কি, যার পার্সেন্টেজ বের করতে হবে তার ওয়েট বাই টোটাল মলিকুলসের ওয়েট ইন্টু 100। ওকে, করলে ডাইরেক্ট ফর্মুলায় বেরিয়ে যাবে 26.53% কে। ওকে, মানে পার্সেন্ট এখানে লিখবে, বাংলাতে করলে করতে হবে শতকরা সংযুতি। তো আগে লিখে নেবে পটাশিয়ামের কে এর শতকরা সংযুতি সমান সমান কত হবে বলো, একই হবে 78 বের করতে হবে পটাশিয়ামে, তো 78 ওয়েট বাই মলিকুলার ওয়েট কত 294 ইন্টু 100 করলে আসবে 26.53% পটাশিয়াম।
ওকে, বোঝা গেছে? দুটো মেথডই বলে দিচ্ছি, অল্টারনেটিভ মেথডে কিভাবে করা যাবে, বোঝা গেছে? তাহলে তুমি নর্মাল মেথডও বের করতে পারো, আবার ডাইরেক্ট ফর্মুলা দিয়েও ক্যালকুলেট করতে পারবে। ওকে, শুধু মাথায় রাখতে হবে যে যার পার্সেন্টেজ কম্পোজিশন বার করতে বলবে, যে মলিকুলসের মধ্যে থাকবে সেই মলিকুলসের ওয়েট বার করতে হবে, আর তার মধ্যে যাকে বার করতে হবে তার পরিমাণটা লিখতে হবে তোমাকে, এভাবে লিখে নেবে যে K2CR2O7, তার মধ্যে দুটো কে আছে, তাহলে K2CR2O7 এর মলিকুলার 294 গ্রাম, তার মধ্যে পটাশিয়াম আছে 2 × 39, দ্যাট ইজ 78 গ্রাম। তাহলে আমরা বলতেই পারি 294 গ্রাম অফ পটাশিয়াম K2CR2O7 কন্টেন 78 গ্রাম পটাশিয়াম, 1 গ্রামে কত হবে, 100-এ কত হবে, আনসার চলে আসবে। অথবা তুমি পার্সেন্টেজ কম্পোজিশন অফ কে ইকস টু কি করবে বলো, ডাইরেক্ট ফর্মুলা, যার বের করতে হবে তার ওয়েট বাই টোটাল ওয়েট ইন্টু 100, দ্যাট ইজ 26.53% অফ কে। ওকে, তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট যোগে পটাশিয়ামের শতকরা সংযুক্তি ক্যালকুলেট হয়ে গেছে। নেক্সট সেকেন্ড প্রবলেম দেখো এর উপরে। ক্যালকুলেট, নেক্সট দেখো, ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ বাই ওয়েট অফ ফসফরাস ইন ক্যালসিয়াম ফসফেট। মানে ক্যালসিয়াম ফসফেট যৌগে ফসফরাসের শতকরা সংযুতি নির্ণয় করো। ওকে, তো একই মেথড পারবে করতে। তো ফার্স্টে দেখো পটাশিয়াম ক্যালসিয়াম ফসফেটের স্ট্রাকচার কি বলো। ওকে, ক্যালসিয়াম ফসফেটের স্ট্রাকচার কি হবে, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফেটের স্ট্রাকচার হচ্ছে Ca3PO4 2। ওকে, ক্যালসিয়াম ফসফেটের স্ট্রাকচার Ca3PO4 2। তো দেন আমাদের মলিকুলার মাস বের করতে হবে বা মলিকুলার ওয়েট বের করতে হবে, করো। মলিকুলার মাস বা আণবিক ওজন, আণবিক ওজন। ওকে, মলিকুলার মাস কত হবে, ইনটু কত, তাহলে 3 ইনটু পটাশিয়াম ক্যালসিয়ামের ওয়েট কত হয় 40, তাহলে 3 ইনটু 40 প্লাস ফসফরাস দেখো 2 দিয়ে, তাহলে হোল 2, তো তাহলে 2 ফসফরাস, তাহলে 2 ইনটু ফসফরাস কত হয় বলো 32 প্লাস অক্সিজেন কটা আছে বলো 8, তাহলে 8 ইনটু 4 দুগুণে 8, 8 ইনটু 16। ওকে, ক্যালকুলেট করলে আসবে 310 গ্রাম। ওকে, তোমাকে কি ক্যালকুলেট করতে বলেছে, পটাশিয়াম ফসফেট ক্যালসিয়াম ফসফেট যোগে ফসফরাসের পরিমাণ। ওকে, তো ক্যালসিয়াম ফসফেটকে তাহলে আমরা এইভাবে করে নেবো, আমরা Ca3PO4 2, এর মধ্যে পটাশিয়াম ফসফরাস কতটা আছে বলো 2p, দেখো এখানে 2p, দুটো ফসফরাস আছে তাহলে 2p, এর মধ্যে ক্যালকুলেট করতে হবে। তাহলে এর ওয়েট আমরা কত পেয়েছি 310 গ্রাম, তাহলে এত গ্রামের মধ্যে ফসফরাস কতটা আছে দেখো, তাহলে 2 ইনটু ফসফরাস কত 32, দ্যাট ইজ 64 গ্রাম। আচ্ছা, ফসফরাস 31 হবে, ফসফরাস 31। ওকে, তাহলে কত হবে বলো 2 ইনটু 31, দ্যাট ইজ 62 গ্রাম। ওকে, তাহলে ক্যালসিয়াম ফসফেটের মধ্যে পটাশিয়াম কতটা আছে 62 গ্রাম। তো তোমরা ডাইরেক্ট ফর্মুলা দিয়েও লিখতে পারো অথবা লিখেও করতে পারো, আমরা লিখতেই পারি, দেখো তো, তাহলে 310 গ্রাম ক্যালসিয়াম ফসফেটের মধ্যে ফসফরাস আছে 62 গ্রাম, আমরা লিখবো 310 গ্রাম অফ Ca3PO4 2 contains কত গ্রাম বলো 62 গ্রাম ফসফরাস। 1 গ্রামে ক্যালকুলেট করতে হবে, 1 গ্রাম অফ Ca3PO4 contains 62/310 গ্রাম অফ P, আর 100-এ ক্যালকুলেট করতে হবে 100 গ্রাম অফ Ca3PO4 কন্টেন্ট কত বলো 62/310 ইন্টু 100 গ্রাম অফ P। পার্সেন্টেজ করলে এটাকে ক্যালকুলেট করলে আসবে আমাদের 0-এর সাথে 0 কাটো, 0 ক্যান্সেল হয়ে যাবে, 62 সাথে 31 প্লাস 2, তাহলে 2 ইন্টু 20% P। ওকে,
তো ডাইরেক্ট ফর্মুলাতে এটা করতে পারতে। ওকে, তো বেঙ্গলিতে কিভাবে করবো দেখো, তো কি লিখবো বলো? থ্রি ওয়ান জিরো গ্রাম ক্যালসিয়াম ফসফেটে ফসফরাসের পরিমাণ পি এর পরিমাণ কত গ্রাম বলো? 62 গ্রাম। তাহলে 1 গ্রাম ক্যালসিয়াম ফসফেটে পি এর পরিমাণ কত হবে বলো? 62/310 গ্রাম। আর 100 গ্রামে কত হবে বলো? 100 গ্রাম ক্যালসিয়াম ফসফেট কন্টেন্ট কত হবে? 62/310 ইন্টু 100 গ্রাম। ক্যালকুলেট করলে 20% পি। ওকে, বা তুমি ডাইরেক্ট ফর্মুলা ইউজ করতে চাইছে তো সেখানেও হয়ে যেত। তো পার্সেন্ট কম্পোজিশন অফ ফসফরাস ইকুয়ালস টু কি হবে বলো? ফর্মুলা কি বলো? যার বের করতে হবে তার ওজন বাই টোটাল ওজন। তাহলে বের করবো আমরা কার বলো? ফসফরাসে। তাহলে 62 বাই টোটাল ওয়েট কত? 310 ইন্টু কি হবে বলো? 100। ফর্মুলায় বসিয়ে দিচ্ছি, এত পার্সেন্ট আসবে, দ্যাট ইজ 20% পি। ওকে, যে পি এর ফসফরাসের শতকরা সংযুতি সমান ফর্মুলা কি হবে বলো? 62 বাই সেম 310, যার বের করতে হবে তার ওয়েট বাই টোটাল ওয়েট ইন্টু 100 ইকুয়ালস টু 20% পি। ওকে, কিভাবে ক্যালকুলেট করতে হবে বোঝা গেছে? খুব ইম্পর্টেন্ট জিনিস এগুলো, কিন্তু ছোট ছোট জিনিস আমাদের কিন্তু পরে গিয়ে খুব কাজে লাগবে। এই জায়গাগুলো যেন কনসেপ্ট ক্লিয়ার থাকে, কিভাবে পার্সেন্ট কম্পোজিশন ক্যালকুলেট করতে হয়, কিভাবে এমফেরিক্যাল ক্যালকুলেট করতে হবে, কিভাবে মলিকুলার ওয়েট ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, আমরা সব আস্তে আস্তে আসবো। মোল কিভাবে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু বেসিক কনসেপ্ট, খুব কাজে লাগবে আমাদের। না হলে এখানে কনসেপ্ট ক্লিয়ার না হলে পরে কিন্তু খুব অসুবিধা হবে অঙ্ক করতে আমাদের। ওকে, পজ করে টুকে নেবে। নেক্সট প্রবলেম দেখো। ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন ইন ওয়াশিং সোডা। ওকে, পরিষ্কার করা সোডাতে কেলাস জলের শতকরা সংযুতি নির্ণয় করো। একই টাইপের প্রবলেম। তো ফার্স্ট আমাদের স্ট্রাকচার জানতে হবে। স্ট্রাকচার লিখবো। ওয়াশিং সোডার স্ট্রাকচার কি? ওয়াশিং সোডা স্ট্রাকচার Na2, তোমরা জানো এটা, Na2CO3.10H2O। ওকে, যখন Na2CO3 ক্রিস্টাল তৈরি হয় তখন 10H2 এর সাথে কম্বাইন করে যায়। ওকে, এটাকে বলা হয় কেলাস জল অর ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। ওকে, ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন কাকে বলে? বলছে কিছু কিছু সলিড তৈরির সময় ও নির্দিষ্ট পরিমাণ জলের অণুকে নিজের সঙ্গে আবদ্ধ করে রাখে, তবেই ও ক্রিস্টাল তৈরি হয়। ওকে, যখন এই ওয়াটারকে বের করে দেবে তো পাউডার ফর্মে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা জানি। তো ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন বা কেলাস জল বলতে কি বোঝায়? যে এই যে ক্রিস্টাল তৈরি হয়েছে, এই কঠিন তৈরির সময় কি করে বলো? 10টা করে জলের অণু ওর সঙ্গে অ্যাটাচ করে নিয়ে ক্রিস্টাল তৈরি করবে, কঠিনে পরিণত হবে। ওকে, তো এই জন্য এটাকে বলা হয় ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন বা কেলাস জল। তো ওয়াশিং সোডার স্ট্রাকচার কি? Na2CO3.10H2O। ওকে, তো আমাদের ফার্স্টে কি বের করতে হবে বলে? এই ওয়াটার মলিকুলস কতগুলো আছে সেটার পার্সেন্টেজ কম্পোজিশন আমাদের বের করতে হবে। ওকে, তো আমাদের ফার্স্টে আগে ওয়াশিং সোডার মলিকুলার ওয়েট বার করে নাও। তো দেয়ারফর মলিকুলার মাস কি হবে বলো? মলিকুলার মাস, আণবিক ভর ক্যালকুলেট করো আগে। আণবিক ভর কি হবে বলো? তাহলে দুটো এনে, তাহলে 2 × 23 প্লাস কার্বন 12 প্লাস 3 × অক্সিজেন 16 প্লাস H2O কটা আছে বলো? 10টা। এই ডট মানে কিন্তু প্লাস হয়ে যাবে, এটা যেন মাথায় থাকে। এই ডট মানে কিন্তু এখানে প্লাস হবে, ডট মানে ইনটু নয় কিন্তু। ওকে, এখানে যে ডট সাইন থাকে এটা মানে কিন্তু এখানে প্লাস দিতে হবে। তাহলে 3 × 16 প্লাস, তাহলে 10 ইন্টু কত হবে বলো? H2O মানে কত বলো? H2O অক্সিজেন হচ্ছে তোমার 16 আর দুটো হাইড্রোজেন 2, তাহলে 18। তাহলে 10 ×
18 আমরা একবারে করে দিচ্ছি। ওকে, তো টোটাল কত আসবে এটাকে ক্যালকুলেট করলে 286 গ্রাম, ক্যালকুলেটরে করে দেবে 286 গ্রাম আসবে মলিকুলার মাস। কার বলো? ওয়াশিং সোডার। নেক্সট আমাদের কি করতে হবে? তাহলে ওয়াশিং সোডার মধ্যে H2O কম্পোজিশন বের করবো আমরা। দেখো তাহলে লিখবো আমরা Na2CO3 ডট 10H2O। এখানে ওয়াটার কতগুলো আছে বলো? 10H2O রয়েছে, তাই না? 10টা H2O আছে। তাহলে এর টোটাল ওয়েট কত বলো? 286 গ্রাম। তাহলে 286 গ্রামের মধ্যে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন কত আছে বলো? তাহলে 10 ইন্টু 10টা H2O রয়েছে, 18 ধরলেই কিন্তু ভুল, কারণ যত আমি বলেছি জার বের করতে হলে তার যতগুলো থাকে ততগুলো নিতে হবে। তো ওয়াটার কতগুলো আছে? 10টা, তাহলে 10 ইন্টু কত হবে বলো? 18। একটা H2O মানে কত? তার মলিকুলার ওয়েট কত? 18। তাহলে 10 ইন্টু 18 দ্যাট ইজ 180 গ্রাম। ওকে, তো আমরা যদি নর্মালি করি তো ক্যালকুলেট করতেই পারবে। তো কি লিখবো বলো? যদি নর্মালি ক্যালকুলেট করি তাহলে আমরা কিভাবে করব? যে 286 গ্রাম অফ Na2CO3 dot 10H2O contain 180 গ্রাম of H2O। দেখতেই পাচ্ছি যে দেখো 180 গ্রাম H2O রয়েছে কার মধ্যে? 286 গ্রাম Na2CO3 এর মধ্যে। তাহলে 1 গ্রাম অফ Na2CO3 ডট 10H2O কন্টেন্ট কত বলো? 180 বাই 286 গ্রাম অফ ওয়াটার। তাহলে 100 গ্রামে কত হবে? 100 গ্রাম অফ Na2CO3 কন্টেন্ট হবে 180 বাই 286 ইন্টু 100 গ্রাম H2। ক্যালকুলেট করলে পার্সেন্টেজে চলে আসবে, যেহেতু 100 দিয়ে আমরা মাল্টিপ্লাই করেছি। একে পার্সেন্টেজ করলে কত আসবে? 62.94% of water of crystallization। ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, তাই না? এটাই তো ওয়াটারের পরিমাণ। তো ওয়াটারটা কি হিসেবে আছে? ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন ফর্মে রয়েছে, তো এটা হবে। ওকে, কি লিখবো বলো? 286 গ্রাম Na2CO3 ডট 10H2O তে কেলাস জলের পরিমাণ কত হবে বলো? কেলাস জলের পরিমাণ কত? 180 গ্রাম। তাহলে 1 গ্রাম Na2CO3 তে কেলাস জলের পরিমাণ কত হবে? 180 বাই 286 গ্রাম। আর 100 গ্রামে কত হবে? 100 গ্রাম Na2CO3 তে কত হবে বলো? তাহলে 180 বাই 286 ইন্টু 100। ওকে, গ্রাম করলে পার্সেন্টেজে পেয়ে যাবে কত আসবে আমাদের? 62.94%। ওকে, 94% কি আছে বলো? কেলাস জল। ওকে, তো এটা তুমি ডাইরেক্ট ফর্মুলাও করতে পারতে, তাই না? ডাইরেক্ট ফর্মুলা কি হলো? পার্সেন্টেজ অফ H2O, পার্সেন্টেজ কম্পোজিশন অফ H2O লিখলে পার্সেন্টেজ কম্পোজিশন অফ H2O ইকুয়ালস টু ফর্মুলা কি হবে বলো? তাহলে বের করতে হবে H2O। তো H2O এর পরিমাণ কত আছে বলো? 180। তাহলে 180 বাই টোটাল ওয়েট কত বলো? 286। তাহলে 286 ইন্টু কি হবে বলো? ইন্টু 100। তাহলে পার্সেন্টেজ পেয়ে যাবে 62.94% কেলাস জল আছে, ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন রয়েছে। ওকে, অথবা H2O এর শতকরা সংযুতি ইকুয়ালস টু কি হবে বলো? সেই সেম ফর্মুলা 180 যার বের করতে হবে তার ওয়েট বাই টোটাল ওয়েট 286 ইন্টু 100। ক্যালকুলেট করলে কত হবে? 62.94%। ওকে, বোঝা গেছে কিভাবে ক্যালকুলেট করতে হবে? যেটা দেবে সেটাই করতে পারবে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। এই জায়গাটা শুধু মাথায় রাখবে, এটা করে নেবে যে এই যে জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। এখানে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে।
যে এখানে বলেছে যে কেলাস জলের পরিমাণ নির্ণয় করো, সবাই কি করে এখানে H2 লিখে দেবে, শুধু H2, একটা H2 না, ভুল হয়ে যাবে। যে মলিকুলস এর মধ্যে ক্যালকুলেট করতে হলে তার সেই মলিকুলস এর মধ্যে কতগুলো রয়েছে। দেখো আমরা তিনটে প্রবলেমস করেছি, তিনটেতেই একই টাইপের, যে Na2CO3.10H2 এর মধ্যে 10H2 রয়েছে, তাহলে 10H2 এর মলিকুলার ওয়েট বার করব। ওকে, আর টোটালটা বার করব। আমরা পটাশিয়াম ডাইক্রোমেট করেছিলাম, K2Cr2O7 করেছিলাম, তো K2Cr2 এর মধ্যে কটা পটাশিয়াম আছে, 2K, তাহলে 2K করতে হবে। নেক্সট আমরা করেছিলাম ক্যালসিয়াম ফসফেটের মধ্যে, তো Ca3PO4 এখানে ফসফেট কতগুলো দেখো, দুটো রয়েছে ফসফরাস, তাহলে 2P, তাহলে আমাকে 2P কে নিতে হবে। আর এখানে যেটা করলাম ওয়াশিং সোডার মধ্যে দেখো কেলাস জল বা ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন কতগুলো আছে, 10টা, তাহলে 10H2 রয়েছে, তাহলে আমাদের কি করবো বলো, 10H2ই নিতে হবে। ক্যালকুলেশন কিভাবে করতে হবে বোঝা গেছে? যেটা দেবে আমরা আশা করি করতে পারবো, একই মেথডে ক্যালকুলেট করতে হবে আমাদের। ঠিক আছে, দেখে নেবে, আরো কয়েকটা প্র্যাকটিস করতে হবে, PDF দিয়ে দেবো আমরা, দেখে নেবে। ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট বেসিক কনসেপ্ট, কিন্তু এগুলো ভালো করে বুঝে বুঝে সলভ করবে। একই টাইপের প্রবলেম, যে কোনো প্রবলেমসের একই, তোমাদের পার্সেন্টেজ কম্পোজিশন ক্যালকুলেট করতে গেলে এটাই বলতে হবে, যে মলিকুলস চেঞ্জ হয়ে যাবে কিন্তু ক্যালকুলেশনের রুলস সেম থাকবে। ঠিক আছে, দেখে নেবে ভালো করে। নেক্সট আমরা পড়বো এমফেরিক্যাল ফর্মুলা। সেকেন্ড টপিক আমরা এমফেরিক্যাল ফর্মুলা ক্যালকুলেট করতে হবে।